আপনার কাছে একটা ভালো বিজনেস আইডিয়া আছে, চমৎকার একটা আইডিয়া আছে, কিন্তু আপনার কাছে টাকা নাই সেই আইডিয়াটাকে বাস্তবায়ন করার জন্য বা সেই আইডিয়াটাকে বিজনেস ফরম্যাটে রূপান্তর করার জন্য, বিজনেসটা শুরু করার জন্য। সো আপনি চাইলে কিন্তু একটা বিজনেস আইডিয়া প্রপারলি তৈরি করে ইনভেস্টরদের কাছে সেটাকে প্রেজেন্ট করতে পারেন, যাতে তারা কনভিন্স হয়ে হয়তোবা আপনার জন্য মূলধনের ব্যবস্থা করতে পারে। কারণ আমাদের অনেকেরই আমি দেখেছি অনেক চমৎকার চমৎকার আইডিয়া আছে, কিন্তু দেখা যায় যে সেই আইডিয়াটা সে বলতে পারে না, প্রপারলি প্রেজেন্ট করতে পারে না। এই না বলতে পারার কারণে তার হয়তো এত দারুণ একটা আইডিয়া সুপ্তই থেকে গেল, অজানাই থেকে গেল, বা এটা আলোর মুখ দেখলো না কখনো। সো এইসব কারণে আমার কাছে যেটা মনে হয় যে এটাকে আপনি কিভাবে প্রেজেন্ট করবেন, আইডিয়াটাকে কিভাবে ইনভেস্টরের কাছে পিচ করবেন, তার একটা ধারণা দেওয়ার জন্য মূলত আজকের ভিডিও। আমি 5টা বিষয়ে বলবো আপনি যখন প্রেজেন্টেশনটা তৈরি করবেন সেই ব্যাপারে, আর প্রেজেন্টেশনটা আপনি যখন দিবেন মানে ইনভেস্টরের সামনে, তখন আমি আরো কয়েকটা বিষয়, প্রায় 6-7টা বিষয় বলার চেষ্টা করবো, যেগুলো আপনি মাথায় রেখে প্রেজেন্টেশনটা দিবেন। সো 5টা বিষয়ে আইডিয়াটা তৈরি করার জন্য যে 5টা বিষয় আপনি মাথার মধ্যে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে যে সমস্যা। সারা পৃথিবীতে দেখেন যত বিজনেস আইডিয়া, যত কিছু আমরা ফান্ডিং এর জন্য, ভিসির জন্য, স্টার্ট আপের জন্য আমরা যত কিছু আমরা তৈরি করছি, সব কিন্তু স্টোরি বেসড। মানে গল্পটা কত চমৎকার, কি গল্পটা আপনি বলতে চাচ্ছেন বা কি প্রবলেমটা আপনি অ্যাড্রেস করছেন, সেইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই গল্প দিয়েই কিন্তু সবকিছু চলছে। আপনি সেল বলেন, ইনভেস্টমেন্ট বলেন, বিজনেস আইডিয়া বলেন, সবকিছুই কিন্তু গল্প। আজকাল দেখেন সেলসে কত গল্প আমরা নিয়ে আসতেছি, কাছে থাকার গল্প, কাছে আসার গল্প, কত রকমের এরকম অনেক গল্প আছে যেগুলো আপনারা জানেন। সো এরকম ভাবে দিন বদলের গল্প, সো এরকম ভাবে আপনারা কিন্তু জিনিসটাকে নিয়ে আসতে পারেন গল্প আকারে। মানে গল্পটা খুবই টু দ্য পয়েন্ট, স্পেসিফিক, এবং জিনিসটা মাথায় রেখে এটা করতে হবে। সো গল্পটা আপনাকে প্রপারলি তৈরি করতে হবে, যে কি গল্পটা আপনি, কি সমস্যাটা আপনি আইডেন্টিফাই করেছেন। তারপর হচ্ছে এটা সমাধানটা দিয়ে আপনি কিভাবে আপনি এটাকে বিজনেসে কনভার্ট করছেন। সো সমাধানটা করার জন্য যেটা আপনাকে করতে হবে, এটাকে আপনি সমাধান করতে গিয়ে আপনি কি কি প্রযুক্তির ব্যবহার করছেন, সমাধান করতে গিয়ে আপনি কি কি সুবিধা কাস্টমারের জন্য তৈরি করছেন, সেই কাস্টমার কেন আপনার এটা গ্রহণ করবে, এই জিনিসগুলো আপনার সমাধানের মধ্যে থাকতে হবে। এবং এটা গল্পের অংশ, যে এই হচ্ছে সমস্যা এবং এটার আমি এই সমাধান চাচ্ছি। তো গল্প তো বলা হয়ে গেল, কিন্তু গল্প দিয়ে তো আর ফান্ড পাওয়া যাবে না। তখন যেটা লাগবে সেটা হচ্ছে আপনার একটা মার্কেট স্টাডি বা মার্কেট অ্যানালাইসিস লাগবে, যে এই প্রোডাক্টটা নতুন প্রোডাক্ট না পুরাতন প্রোডাক্ট নতুন করে উপস্থাপন করছেন, বা আপনার ইউএসপি কি, মানে আপনার নিজস্বতাটা কি, সেইটা আপনাকে ব্যতিক্রম কি, সেখানে এটার কোনো বর্তমানে কম্পিটিটর আছে, থাকলে তাদের অ্যানালাইসিস লাগবে। তারা যদি থাকে তারা কি ভালো করছে, তারা যদি থাকে তারা কি কেউ কি খারাপ করছে, খারাপ করলে কেন করছে, তাদের কাছ থেকে না কিনে আপনার কাছ থেকে কেন কিনবে। সো এই টোটাল অ্যানালাইসিস, কোন গ্রুপ অফ কাস্টমারের জন্য আপনি এটা তৈরি করছেন, তারা কোথায় থাকে, আপনার প্রোডাক্টের প্রাইস কি হবে, র মেটেরিয়াল কস্ট কি হবে, ডেলিভারি কি হবে, ডিস্ট্রিবিউশন চ্যানেলটা কি হবে, আপনার সেলিং প্রাইস কি হবে, পুরো জিনিসটা, কাঁচামালের সোর্সিং গুলো আপনি কিভাবে তৈরি করবেন, কতগুলো অল্টারনেটিভ সোর্সিং আপনার রেডি আছে। কারণ আপনার হঠাৎ দেখা গেল বিজনেস খুব বুম করলো, আপনার সোর্সিং রেডি নাই, র মেটেরিয়াল রেডি নাই, ডেলিভারি রেডি নাই, লোকবল রেডি নাই, মানে অনেক কিছু এখানে আসতে পারে। এই টোটাল জিনিসগুলো আপনার প্রজেকশনে, প্ল্যানিং এ থাকতে হবে। আরেকটা হচ্ছে যে ফান্ডিং। 4 নম্বরে ফান্ডিংটা হলো যে আপনি কত পার্সেন্ট ফান্ডিং নিজে করবেন, কত পার্সেন্ট ফান্ডিং আপনার বিজনেস ইনভেস্টমেন্ট হিসেবে আপনি চাচ্ছেন, কত ফান্ডিং আপনি ব্যাংক থেকে নেবেন। সো এইটার একটা প্রপার ডেটা থাকতে হবে, মানে আপনি আসলে কত টাকা চাচ্ছেন। এবং আমাদের যে ঝামেলাটা হয়, আমি একটু এই ব্যাপারে একটু সতর্কতা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের একটা কারো মধ্যে কোনো একটা আইডিয়া আসলেই মনে করেন যে উনি এটার একটা ওভার ভ্যালুয়েশন, একটা ভ্যালুয়েশন মেথডে শুরুতেই উনি চলে যান। কোনো রকমের প্রোটোটাইপ নাই বা কিছু কাজ নাই, কিছু রেভিনিউ জেনারেশন নাই, বা থাকলেও খুবই অল্প। হয়তো এখন আপনি মাসে 4-5 লাখ টাকা বা 2 লাখ টাকা, 3 লাখ টাকা আর্ন করছেন, আপনি হঠাৎ করে বলে ফেললেন যে ভ্যালুয়েশন হচ্ছে, আপনি হয়তো এর মধ্যে 10 লাখ টাকা খরচ করছেন, আপনি বলে ফেললেন যে ভ্যালুয়েশন হচ্ছে 50 কোটি বা 10 কোটি বা 15 কোটি। এইগুলো আসলে আমার কাছে মনে হয় খুবই বিপজ্জনক। কারণ এটা আসলে ওই লেভেলে স্কেলেবল কিনা সেই জিনিসটা, হ্যাঁ স্কেলেবল যদি হয় আপনি সেটা বলতে পারেন,
কিন্তু এইভাবে আমার মনে হয় সব জিনিস একেবারে গতানুগতিক ভাবে একটা ওভার ভ্যালুয়েশন করা এবং শুরুতেই কিন্তু এটা আস্থা হারায়। কারণ মার্কেটে যারা ইনভেস্টমেন্ট করবে তারাও কিন্তু আপনাদের এই ট্রিক্স গুলো বোঝে। তো আপনি চাইলেন একটা কিছু আকাশচুম্বী, তারপরে আপনি আবার বললেন আচ্ছা আপনি বলেন, উনি যেটাতে বললেন আবার আপনি সেটাতে রাজি হয়ে গেলেন, এগুলো কিন্তু একটা ফেইথ নষ্ট করে। সো বি কনক্রিট অন দিস ইস্যু যে আপনি আসলে কত শেয়ার ছাড়বেন, কত পার্সেন্ট আপনি ছাড়ছেন এবং তার এগেইনস্টে আপনি কত টাকা চাচ্ছেন, কোম্পানির ভ্যালুয়েশনটা কিভাবে দেখাচ্ছেন, আদৌ এটা ভ্যালুয়েশন তৈরি করার জন্য বার্ন কিভাবে করছেন। মানে আমাদের তো এটা দারুণ কালচার হয়ে গেছে স্টার্ট আপের, বার্ন করতে হবে, যত বেশি বার্ন করা যায়। এবং দেখেন স্টার্ট আপের এটাই একটা ঝামেলা যে 10টা স্টার্ট আপের মধ্যে আলটিমেটলি 6-7টা 8টা 9টা স্টার্ট আপ বন্ধ হয়ে যাচ্ছে বা হয়তো 2টা টিকছে। হ্যাঁ, ওই 2টা আবার একটা ম্যাসিভ রেজাল্ট তৈরি করছে। সো আমার কথা হলো প্রপার প্ল্যানিং থাকলে, প্রপারলি সেটাকে যদি অ্যাড্রেস করা যায় যে আমি কি করতে চাচ্ছি, তাহলে এটা আমার মনে হয় না যে নষ্ট হওয়ার কোনো কারণ আছে। এই ওভার ভ্যালুয়েশন এবং অতিরিক্ত বার্নিং টেন্ডেন্সির কারণে অনেক সময় এই জিনিসগুলো হয়, যেটা আমি মনে করি খুবই কেয়ারফুলি চিন্তা করা উচিত। রাতারাতি এত গ্রো করারও কিছু নাই, আপনি গ্রো করেন একটা কমেন্ডেবল টাইম ধরে আপনি গ্রো করেন। কারণ রাতারাতি গ্রো করতে গিয়ে অনেক বড় বড় সাইজের এমপ্লয়ি বা অনেক বড় করে ফেলার মধ্য দিয়ে পরে দেখা যাচ্ছে যে আলটিমেটলি পরবর্তী ফান্ড পাওয়া যাচ্ছে না এবং প্রতিষ্ঠান ঝরে পড়ছে। সো এই জিনিসগুলো থেকে আমি সতর্ক থাকতে বলবো। আপনি বাজারে এসছেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে ডেফিনেটলি আপনি একটা বড় রোল প্লে করতে পারেন, বড় করে চিন্তা করতে পারেন। কিন্তু আপনার যদি সেই লেভেলে অভিজ্ঞতা না থাকে, আমি অনেককে দেখেছি আইডিয়াটা তার হয়তো টেকনিক্যালি সে সাউন্ড, কিন্তু ফিনান্সিয়ালি ম্যানেজমেন্ট এবং সেলস এই জায়গাগুলোতে তার ব্যাপক ঘাটতি আছে। আলটিমেটলি সেই স্টার্ট আপটা ভালো করে না। সো যেখানে যে লোক, একজন লোক সবকিছু করতে পারে না, আপনার যেখানে যেখানে যে রাইট লোকগুলো দরকার সেগুলোকে পার্টনার করে সাথে নিয়ে কো ফাউন্ডার করে কিন্তু আপনি জিনিসটা করতে পারেন, অথবা এমপ্লয়মেন্ট করেও করতে পারেন। কিন্তু মানে আপনি সবকিছু জানবেন, সবকিছু আপনাকে ঘিরে হতে হবে, ব্যাপারটা যেন সেরকম না হয়। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যারা ইনভেস্ট করে তারা কিন্তু সবার আগে দেখে যে এইটার ফাউন্ডার কে, মানে এটার সঙ্গে কে জড়িত এবং সে ফুল 100% টাইম এখানে দিচ্ছে কিনা, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি আরো 2টা-5টা কাজ করেন, সেখানে পার্ট টাইম হিসেবে এটা করলেন, আপনি ফান্ড পাবেন না। সো ইনভেস্টররা কিন্তু দেখতে চায় আপনি কতটা ডেডিকেটেড, কতটা সিরিয়াস এই প্রজেক্ট নিয়ে, এবং আপনার প্রোফাইল, আপনার বায়োগ্রাফি খুবই ইম্পর্টেন্ট গল্পের চাইতেও, যে আপনি আসলে কতটা সিরিয়াস এবং আপনার হিস্ট্রিটাও তারা বোঝার চেষ্টা করে। সো এই জায়গাগুলোতে আমি মনে করি আপনারা একটু সতর্ক থাকবেন। ফাইনালি ফিনান্সিয়াল অ্যানালাইসিস তো খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের অনেক স্টার্ট আপের এই ব্যাপারে আমি অনেক ঘাটতি দেখেছি, যেহেতু আমি নিজেও অনেকগুলো আইডিয়া কম্পিটিশনে জাজ হিসাবে ছিলাম, যে এই জায়গাটাতে তাদের ব্যাপক দুর্বলতা। তারা হয়তো একটা ভালো আইডিয়া বললো, কিন্তু এটাকে কমার্শিয়ালি কনভার্ট করা, বিজনেসে কনভার্ট করা, ফিগারে কনভার্ট করা, এই জায়গাগুলোতে যেমন 3 ইয়ার্স প্রজেকশন তৈরি করা, প্রফিট এন্ড লস কি হবে আগামী 3 বছর পরে, 3 বছরের প্রফিট কত হবে, ব্যালেন্স শিটটা কি দাঁড়াবে, ক্যাশ ফ্লোটা কি হবে, আরওআইটা কি হবে, রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি হবে, রেশিও অ্যানালাইসিস গুলো কি হবে, ব্রেক ইভেনে কবে যাবে, তারপরে ব্রেক ইভেনে যাওয়ার আগ পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল কত লাগবে। দেখা গেল প্রজেকশন করেছে, সবই করেছে, ডে 1 থেকে তো আর রেভিনিউ শুরু হয় না, একটা পর্যায়ে গিয়ে ব্রেক ইভেনে যায়, ততদিন পর্যন্ত যে লসটা হবে সেই লসটা কভার হবে কোথা থেকে, কোন ফান্ড থেকে। সো এই টোটাল জিনিসগুলো ফিনান্সিয়াল অ্যানালাইসিসে থাকতে হবে, তবে আপনি আপনার প্রজেক্টটা প্রপারলি তৈরি করতে পারবেন। এখন আপনি প্রজেক্টটা তৈরি করলেন, আপনি প্রেজেন্টেশন দিতে যাচ্ছেন। আমি সবসময় যেটা বলি সেটা হচ্ছে যে প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে আপনি দেওয়ার জন্য আপনি প্রেজেন্টেশনটা নিজে তৈরি করবেন। যিনি প্রেজেন্ট দিবেন, মানে আরেকজন তৈরি করে দিল, আপনি প্রেজেন্ট করতে গেলেন, আপনি কিন্তু এটার মেমোরাইজ করা বা এটার ভেতরে কি আছে, এটা তৈরি করতে কি কি জিনিস আপনি চেঞ্জ করেছেন, অ্যাড করেছেন, প্লাস করেছেন, মাইনাস করেছেন, এডিট করেছেন, আপনার মাথার মধ্যে কিন্তু থাকবে। কিন্তু আপনি হঠাৎ করে একটা জিনিস দেখে দেখে বলতে গেলে আপনি কিন্তু গল্পের মধ্যে থাকবেন না, গল্প থেকে হারিয়ে যাবেন, এবং যারা আপনাকে দেখবেন তারাও কিন্তু মনোযোগ হারিয়ে ফেলবেন। সো যিনি প্রেজেন্টেশন দিবেন তিনি প্রেজেন্টেশনটা তৈরি করবেন। হ্যাঁ, আপনার হয়তো এখানে ফিনান্সিয়াল হেল্প লাগবে, টেকনিক্যাল হেল্প লাগবে, সেগুলো আপনি তাদের সাথে নিয়ে বসে করবেন, কিন্তু প্রেজেন্টেশনটা আপনি দিবেন। আর যদি মনে করেন যে ফাইন্যান্সিয়াল পার্টটা আরেকজন প্রেজেন্ট করা দরকার, সেটা করবেন, টেকনিক্যাল পার্টটা আরেকজন করা দরকার, সেটা করবেন, গল্পটা আপনি বললেন। সো 3 জনে মিলেও প্রেজেন্টেশন দেওয়া যেতে পারে, এটা অনুমতির ব্যাপার, আর কিছুই না। বলতে হবে যে আমরা 3 জন মিলে প্রেজেন্টেশন দেবো, অথবা আপনি যদি পুরো জিনিসটা বুঝতে পারেন একা দিবেন।
আর একটা জিনিস সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনটা দেওয়ার জন্য আপনি কিন্তু 3 থেকে 5 মিনিট সর্বোচ্চ সময় পাবেন। সো আপনি প্রেজেন্টেশনটা বারবার নিজে আগে প্রেজেন্ট করে প্র্যাকটিস করে নেবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করাটা। রেডি না হয়ে যাওয়াটা এটাও একটা সিরিয়াসনেস আছে, আপনি কতটা রেডি হয়ে গেলেন। আর গেট আপটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রপারলি একজন কর্পোরেট গেট আপ নিয়ে স্যুট টাই বা স্যুট না পরলেও শার্ট টাই পরে শুজ পরে প্রপারলি চুল আসছে, মানে যেভাবে যেটাকে বলা হয় একটা সিরিয়াস একটা প্রফেশনাল কাজে আপনি নেমেছেন, প্রেজেন্ট করতে এসেছেন, সেরকম একটা অ্যাটিচিউড নিয়ে, একটা স্পোর্টি অ্যাটিচিউড নিয়ে আপনি ওখানে যদি স্যান্ডেল পরে যান বা অন্য কোনো গেঞ্জি পরে চলে যান, জিন্স পরে, মানে এটা ঠিক আসলে ঠিক হবে না। আমি মনে করি এটাতে আপনার সিরিয়াসনেস এর ব্যাপারে তাদের কিন্তু একটা সন্দেহ তৈরি হবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে যে আপনি যখন প্রেজেন্টেশন দিবেন আপনি বারবার স্লাইডের দিকে তাকিয়ে কথা বলবেন। এই জন্য আমি বলছি প্রেজেন্টেশন নিজে তৈরি করবেন। আপনি স্লাইডের দিকে শুধুমাত্র বুলেট পয়েন্ট গুলো দেখবেন, বাকি কথা আপনি একেবারে আপনার সামনে যারা বসে আছে তাদের চোখের দিকে চোখ রেখে কানেক্ট করে আপনি কথাগুলো বলার চেষ্টা করবেন। নাহলে পরে বারবার আপনি যখন তাকাবেন ওরা কিন্তু ওদের যে ফ্লো আপনাকে শোনার সেটা পড়ে যাবে এবং এটা দেখতেও কেমন যেন একটু খুবই বাজে দেখায়। সো বেটার হয় আপনার চোখের সামনে যদি একটা স্ক্রিন রাখা যায়, পেছনে একটা স্ক্রিন রাখা যায়, সেটা আরো বেটার। এখন অবশ্য সেরকম সুযোগ সুবিধা আছে। প্রেজেন্টেশন দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ধরেন আপনার সামনে যদি বিদেশি কেউ না থাকে, আমার মনে হয় বাংলায় আপনি প্রেজেন্টেশনটা দিতে পারেন। অনেকে স্মার্টনেস বোঝানোর জন্য ইংরেজিতে দিতে গিয়ে অনেক সময় প্রপার আবেগটা ঢেলে দিতে পারেন না, আমি দেখেছি এটা। সো যেহেতু সবাই বাংলাদেশের মানুষ আপনার সামনে, আপনি বাংলা দিতে পারেন। আর যদি বিদেশিরা থাকে ডেফিনেটলি আপনাকে ইংলিশে দিতে হবে। কিন্তু ওই যে বললাম আগে প্র্যাকটিস করে নিলে বাংলা ইংরেজি কোনোটাই সমস্যা হওয়ার কথা নয়। আরেকটা জিনিস হচ্ছে একটা পাঞ্চ লাইন দিয়ে প্রেজেন্টেশনটা শেষ করবেন। কোনো একটা কিওয়ার্ড, কোনো একটা শব্দ, যে আপনি কোনো একটা সলিউশন, মানে সেটা যেটাই হোক, আপনি আপনার পাঞ্চ লাইন যেটা তাদের মাথার মধ্যে মগজের মধ্যে ঢুকবে যে এই জিনিসটা খুব ভালো লেগেছে, সেটা পাঞ্চ লাইন দিয়ে সেটা আপনি সমস্যাকে সমাধানের ক্ষেত্রে হতে পারে। বা আপনি বলতে পারেন যে আমি বাংলাদেশের জন্য একটা কাজ করে নিয়ে আসতে চাচ্ছি, বা তরুণদের এই জায়গাগুলোতে ডেভেলপমেন্ট হবে, বা একটা সোশ্যাল বিজনেস, হোয়াট এভার, যেটাই হোক, মানে সেটার একটা পাঞ্চ লাইন থাকতে হবে যেটা আসলে একটা ভ্যালু ক্রিয়েট করে, একটা মূল্যবোধ তৈরি করে, যেটা দিয়ে বোঝা যেতে পারে যে আপনি একটা ভ্যালু ক্রিয়েট করা লোক, ভ্যালু ক্যারি করা একটা লোক। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আর ফাইনালি সেটা হচ্ছে যে খুবই স্মার্টলি আপনাকে যখন শেষে প্রশ্ন উত্তর পর্ব, যখন ইনভেস্টর আপনাকে প্রশ্ন করবে, খুবই কনফিডেন্টলি আপনি সে উত্তরগুলো আগে থেকে রেডি হয়ে যাবেন সে উত্তরগুলো, কারণ তারা তো আপনার প্রেজেন্টেশন দেখে ওইখান থেকেই প্রশ্ন করবেন। বেশিরভাগ প্রশ্ন রেডি হয়ে যাওয়া এবং জানি না, করি নাই, বা খেয়াল করি নাই, বা আমার জানা ছিল না, এগুলা না বলে বরং না জানলে সারেন্ডার করাই ভালো। তাতে করে আপনি পরবর্তী কোনো রাউন্ডের জন্য, প্রেজেন্টেশনের জন্য নিজেকে ভালোভাবে তৈরি করতে পারবেন। কারণ আপনি যদি সেখানে এমন একটা কিছু বলার চেষ্টা করেন যেটাতে আপনার সামনে যিনি আছেন তিনি কিন্তু আপনার থেকে জ্ঞানী, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের সামনে, এবং আমাদের দর্শকরা যারা শুনেন তারাও আমাদের থেকে জ্ঞানী। সো এইটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে যিনি শুনছেন দেখছেন উনি কিন্তু অনেক কিছুই বোঝেন। সো ফেক একটা কিছু বা একটা ভুল কিছু বার্তা না দেওয়ার চেয়ে সারেন্ডার করা বেশ, তাতে করে আপনার অনেস্টিটা অন্তত তার সামনে ধরা পড়বে। সো এই টোটাল জিনিসগুলো যদি মাথায় রেখেন, আমার মনে হয় ইটস এ ম্যাটার অফ তুড়ি মেরে আপনি জিনিসটা করে ফেলতে পারবেন। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার কোম্পানি সেই 2003 সালে এই প্রেজেন্টেশন দিয়ে কিন্তু আমার কোম্পানির জন্য ফান্ড তৈরি করেছি। তখন তো স্টার্ট আপ কালচার ছিল না, বাট ভিন্ন একটা আঙ্গিকে তখন আমরা এটা করেছি। বাট এখন তো এগুলো একটা কমন প্র্যাকটিস হয়ে গেছে। বাট এগেইন ভ্যালুয়েশন নিয়ে লাফালাফি বা অতিমাত্রায় ভ্যালুয়েশন নিয়ে মনোযোগ, তারপরে হচ্ছে অতিমাত্রায় বার্নিং করার মনোযোগ, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এবং সলিড একটা বিজনেস প্ল্যান থাকতে হবে। লাভ ছাড়া বিক্রি করা, কাস্টমার অনেক সময় বলে কাস্টমার ধরার জন্য আপনি অন্য ধরনের ইনসেন্টিভ দেন, কিন্তু ক্রয় মূল্যের চেয়ে নিচে বিক্রি করা এটা আত্মঘাতী আমি বলবো।